স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আমরা যখন 1-1 এটা পড়েছি, আমরা তো 1-1 শুধু পাওয়ার বলতে একটা পাওয়ারই বুঝতে পেরেছি, তাই না? 1-1 যে আমরা পাওয়ার পড়েছি, আমরা তো পাওয়ার বলতে শুধু একটা জিনিসই বুঝতাম, জি স্যার। রিয়েল পাওয়ার বা ওয়াট যেটার ইউনিট সেটা। সো এখানে দেখো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম রিয়েল পাওয়ার উইল বি ডেলিভার্ড টু আ লোড when the load impedance is the complex conjugate of the Thevenin impedance across its terminals. তার মানে ধরো আমার একটা সার্কিটকে আমি রূপান্তরিত করে ফেলছি, ইট ইজ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এই লোড ইম্পিডেন্সটা যখন হবে এই থেভেনিন ইম্পিডেন্সের কমপ্লেক্স কনজুগেট তো আমরা বুঝি নাকি? স্টুডেন্টসরা, আমরা কমপ্লেক্স নাম্বারে কনজুগেট পড়ছি না? জি স্যার। জি স্যার, ম্যাগনিটিউড সেম থাকবে কিন্তু অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যাবে। এক্স্যাক্টলি, ম্যাগনিটিউড সেম থাকবে বাট অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। সো আমার থেভেনিন ইম্পিডেন্সটা যখন হবে, সরি, লোড ইম্পিডেন্সটা যখন হবে থেভেনিন ইম্পিডেন্সের কমপ্লেক্স কনজুগেট, তখন ম্যাক্সিমাম রিয়েল পাওয়ার উইল বি ট্রান্সফারড টু দ্য লোড। সেটাই লিখছি এখানে, ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ZL উইল বি ZN থেভেনিনের কমপ্লেক্স কনজুগেট, আর ম্যাক্সিমাম রিয়েল পাওয়ার ট্রান্সফার সেটার সূত্র হচ্ছে এইটা, Pmax হচ্ছে E থেভেনিন স্কয়ার বাই 8R থেভেনিন, যেখানে R থেভেনিন হচ্ছে রিয়েল পার্ট অফ Z থেভেনিন। সো এখানে একটা অঙ্ক করে দেয়া আছে, সহজ অঙ্ক। এই অঙ্কটা আমি আর করব না এই কারণে যে এই অঙ্কটা ক্লাস নোটেই দেয়া আছে, বরং আমি একটু রিলেটিভলি মোর কমপ্লিকেটেড একটা অঙ্ক ব্রেড বোর্ডে করাবো, মানে ব্রেড বোর্ড না, সরি, হোয়াইট বোর্ডে করাবো। এই অঙ্কটা আমরা একটু দেখি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমাদেরকে ZL বের করতে হবে ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। ফাইন্ড
So find ZL for maximum power transfer, আর নাম্বার 2 হচ্ছে find the maximum real power that is transferred, PL max যেটা। তো এই অঙ্কটা তোমাদেরকে করানোর উদ্দেশ্য কি বলতে পারবা কেউ? এখানে কি টাইপের সোর্স আছে? স্যার একটা ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে স্যার। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স আছে, এর জন্য এই অঙ্কটা তোমাদেরকে আমি করাচ্ছি আর কি। ডিপেন্ডেন্ট সোর্স আছে বলে এই অঙ্কটা করাচ্ছি, সো আমাদের ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্কের চর্চা হয়। সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম করার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট গঠন করা। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি? অ্যাকচুয়ালি তো থেভেনিন থিওরেমেরই এক্সটেনশন, তাই না? জি স্যার। সো আমাদেরকে এই এ এবং বি এই দুইটা টার্মিনালের রেসপেক্টে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা গঠন করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। তো সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ZL কে সাময়িকভাবে খুঁজে ফেলবো করি। ফর ETH এর জন্য আমাদের সার্কিট হবে কিরকম? তো ETH আমরা কিভাবে বের করব? স্টুডেন্টরা কোনো আইডিয়া আছে ETH কেমনে বের করব? আইডিয়া তো অবশ্যই আছে, আমরা থেভেনিন থিওরেম কতদিনই করছি। স্যার নোড ভোল্টেজ বা মেশ কারেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে। এক্স্যাক্টলি, নোড ভোল্টেজ বা মেশ কারেন্ট কোনো একটা অ্যানালাইসিস চালাতে হবে আমাদের। তো এখানে দেখো, যদি মেশ করতে হয় আমার এখানে সুপার মেশ যেতে হবে আর কি। সুপার মেশ না, আমার মেশ হবে তিনটা, একটা দুইটা তিনটা, তাই না? জি স্যার। জি স্যার। আর নোডও হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, তাই না? জি স্যার। তো তুমি যেভাবেই করো না কেন, এটা তোমার ইচ্ছা যে তুমি মেশ কারেন্ট মেথড ইউজ করবা না নোড ভোল্টেজ মেথড ইউজ করবা।
তো আমি সাধারণত যেটা করছি আর কি, আমি সেটা করতেছি আর কি, যেহেতু আমরা ইথেভনিন বের করব, মানে একটা ভোল্টেজ যেহেতু বের করব, কাজে আমি মেশ কারেন্ট না, আমি নোড ভোল্টেজ মেথড ইউজ করছি। অর্থাৎ আমি বলতেছি যে এই টার্মিনালটার ভোল্টেজ হচ্ছে V1, এটা V2, এটা V3। ঠিক আছে? জি স্যার। স্যার মেশ লুপ ইউজ করলে তো স্যার আমাদের ইকুয়েশন দুইটা হতো না, কারণ বাম পাশে তো কারেন্ট জানি আমরা। হ্যাঁ, ডেফিনেটলি একটা সুবিধা আছে মেশ কারেন্টে, যে আমাদের এখানে একটা মেশের কারেন্ট অলরেডি দেয়া আছে, তাই না? মেশ জি, কারেন্ট করলে আমার দুইটা মেশ করতে হতো, সেটা ঠিক। বাট আমি বললাম আর কি, আমি নোড ভোল্টেজ মেথডটা এখানে ইউজ করছি বিকজ এই ক্ষেত্রে আমাদের যেহেতু বের করতে হচ্ছে ইটিএইচ, এর জন্য যেহেতু একটা ভোল্টেজ আমাকে বের করতে হবে। দেখো, খেয়াল করে দেখো, আমি কি বলতে পারি যে ইটিএইচ সমান সমান V3? জি স্যার। জি স্যার। এটা তো বলতে পারি, তাই না? যেহেতু এটা বলতে পারি, এর জন্য আমি এখানে তোমার করেছি, মানে নোড ভোল্টেজ মেথডটা ইউজ করেছি। তুমি চাইলে মেশ কারেন্ট দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট জি মেশ স্যার, মেশ কারেন্ট কারেন্ট ইউজ করে তারপর স্যার 10 দিয়ে গুণ দিব আর কি স্যার। হ্যাঁ, সেটাও তুমি করতে পারো, ইজ দ্য সেম। আচ্ছা, তাহলে আমরা যদি নোড ভোল্টেজ মেথড ইউজ করি, in that case এখানে দেখো, আমি জাস্ট ইকুয়েশন গুলো লিখতেছি আর কি। এটা একটা ইকুয়েশন, আচ্ছা। সো আমি যেটা করেছি এখানে, আমি এখানে এই V1 নোডে কেসিএল অ্যাপ্লাই করেছি, তাহলে আমি এই ইকুয়েশনটা পাই, এই যে ইকুয়েশন নাম্বার 1টা। ঠিক আছে? V1 নোডে কেসিএল অ্যাপ্লাই করলে এই ইকুয়েশনটা পাই। আর খেয়াল করে দেখো, V2 এটা কি একটা কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স না? জি স্যার। জি স্যার। তাহলে তাহলে আমি কি বলতে পারি যে V2 মাইনাস 0 হচ্ছে সমান সমান 10ix? জি স্যার। বলতে পারি না? জি স্যার।
আর ix কি v1 minus 0/20 না? ঠিক কি না? ঠিক তো? জি স্যার। আচ্ছা, সেটাই কিন্তু লিখছি আমি এখানে। দেখো যে v2 সমান সমান 10 ix সমান সমান 10 v1/20 অর্থাৎ 0.5 v1। সো দুইটা ইকুয়েশন এখানে v1 v2 দুইটা ইকুয়েশন, দুইটা আননোন v1 v2। সলভিং 1 আর 2 আমরা পেয়ে যাই। আমি আর সলভ করলাম না, তোমরা এটা সলভ করতে পারবা। এই কার মাইক জানি অন হয়ে আছে? সো সলভিং 1 আর 2 আমি v1 পাচ্ছি এত, v2 পাচ্ছি এত। তাহলে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি এবার v3 এর জন্য, অর্থাৎ আমি যদি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করি, এই নোডে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে যে ইকুয়েশনটা আমি পাবো সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা। এটা হচ্ছে ইকুয়েশন 3। তো v2 তো আমি পেয়ে গেছি, তাই না? জি স্যার। তাহলে v3 এখান থেকে সরাসরি পেয়ে যাব না আমি? v2 এর জায়গায় যদি v2 এর মান বসাই দেই, জি স্যার, পেয়ে যাবো স্যার। therefore v3 equal to ETH। এটা যদি করো তাহলে এটা সমান পাবা, সমান সমান এত। So this is my ETH। ঠিক আছে? এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে ইটিএইচ আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে কি? শর্ট সার্কিট কারেন্ট, তাই না? এই যে জেডএল সরাবার পরে এই যে ইটিএইচ বের করলাম, এখন আমাদের শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার, শর্ট করে আচ্ছা। দিয়ে স্যার। হ্যাঁ, তাহলে আমি যদি শর্ট সার্কিট করি, এ আর বির মধ্যে যদি শর্ট করি, তাহলে এই টেনজের কোনো অস্তিত্ব থাকবে? এই মাইনাস টেনজের? না স্যার। অর্থাৎ এ আর বি যদি শর্ট করে দেই, তাহলে মাইনাস টেন যে আর এই শর্ট সার্কিটের ইকুইভ্যালেন্ট তো হবে একটা শর্ট সার্কিট, তাই না? জি স্যার, টেন যদি আর আচ্ছা, কারেন্ট এই যাবে না। মাইনাস টেন যেটা কোনো অস্তিত্ব আর থাকবে না। তাহলে আমাদের যে সার্কিটটা দাঁড়াবে সেটা আমি যদি আঁকি, আইএসসির জন্য যদি সার্কিটটা আমি আঁকি, সেটা দাঁড়াবে হচ্ছে এরকম।
আচ্ছা, এই তো এটাই তো, তাই তো? জি স্যার। আচ্ছা, আইএসসি আমরা কেমনে বের করব? স্যার এটা মেশ কারেন্ট দিয়ে বের করি স্যার। আচ্ছা, তুমি বলছো মেশ কারেন্ট ইউজ করবো, ঠিক আছে, করতে চাইলে করতে পারো, বাট খেয়াল করে দেখো, মজার বিষয় হচ্ছে কি, যদি নোড ভোল্টেজ আমি ইউজ করি, কথার কথা, তাহলে তো আমার নোড কয়টা হয়ে গেছে এখন? দুইটা না? জি স্যার। এই তো, এটাই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, নোড ভোল্টেজে আমার নোড হইছে দুইটা, V1 V2, এবং আইএসসি হচ্ছে কত? V2 মাইনাস 0/10 না? জি স্যার। তাই তো? আচ্ছা, ঠিক আছে, তো V2 মাইনাস 0/10 ওহমস হচ্ছে আমার আইএসসি, মানলাম। মজার বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখো, V1 আর V2 এর জন্য আমরা যে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 গঠন করেছিলাম এখানে, এই দুইটা ইকুয়েশন কিন্তু চেঞ্জ হয় নাই। খেয়াল করে দেখো, এই সার্কিটে তুমি যদি দেখো, এই যে সার্কিটটা আমি আঁকছি এখন, তুমি যদি V1 এর জন্য কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখবা ক্যাপাসিটরটা তো ছিল তোমার এখানটায়, V3 এর এখানে ছিল ক্যাপাসিটরটা, খেয়াল করে দেখছো? আমি কিন্তু ইকুয়েশন বুঝি না, মানে ওটা আসলো না কেন, ওটা জিজ্ঞেস করছিলাম আর কি। তুমি তুমি কেসিএল অ্যাপ্লাই করো না, তুমি নোড, তুমি V1 এর জন্য এখানে কেসিএল অ্যাপ্লাই করো না। তুমি যখন এই ইকুয়েশনটা গঠন করছিলা, এই যে এখানে যখন ক্যাপাসিটর বরাদ্দ ছিল, তখন যখন তুমি V1 এর জন্য কেসিএল অ্যাপ্লাই করছিলা, তখন কি এই ক্যাপাসিটরের কোনো ইফেক্ট আসছিল এখানে? আসছিল? আসছিল? আসে নাই। আসছে হচ্ছে শুধু V3 এর জন্য, এই যে -1/10, যে এই যে এটা হচ্ছে ক্যাপাসিটরের ইম্প্যাক্ট, তাই না? সো V3 এর জন্য আমার ক্যাপাসিটরের ইম্প্যাক্ট আসছিল, কিন্তু V1 V2 এর জন্য কি আসছিল না স্যার। তাহলে এখন দেখো, এখন আমার যে সার্কিটটা দাঁড়াইছে, এই সার্কিটের ইকুয়েশন 1 আর ইকুয়েশন কিন্তু সেম এজ বিফোর, ঠিক আছে? স্যার বলো। স্যার এখানে আমরা আইএসসি যখন সার্কিটটা আঁকলাম, এখানে ক্যাপাসিটরটা আমরা আনলাম না কেন? মানে ক্যাপাসিটর ছিল, এখানে একটা ক্যাপাসিটর ছিল, তুমি ক্যাপাসিটরটা থাকো, তুমি একটা ক্যাপাসিটরের সাথে একটা শর্ট সার্কিট আছে, এই ক্যাপাসিটরটাকে কি কোনো অস্তিত্ব থাকবে? ও আচ্ছা। সব কারেন্ট স্যার শর্ট সার্কিটে চলে যাবে। এক্স্যাক্টলি, সব কারেন্ট আমার শর্ট সার্কিট দিয়েই চলে যাবে, বোঝা গেছে? বোঝা কি গেছে? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি স্যার, বোঝা গেছে। এটাই বললাম। তাহলে দেখো, আমার আর কষ্ট করার দরকার নাই, আমার V1 V2 অলরেডি বের করা আছে, তাহলে আমি সরাসরি লিখতে পারি যে দেয়ারফর আইএসসি হচ্ছে আমার V2 মাইনাস 0/10, যেখানে V2 অলরেডি আমার বের করা আছে আগের সার্কিট থেকেই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তুমি চাইলে মেশ কারেন্ট দিয়ে করতে পারো, কিন্তু খাটনি বেশি হবে। আমি এখানে দেখলাম যে আমার সার্কিটটা, এই সার্কিটের জন্য আমার V1 V2 এখন আগের মতোই রয়ে গেছে, চেঞ্জ হয় নাই, কাজে আমার দরকার কি কষ্ট করার নতুন করে, আমার তো V1 V2 বের করাই আছে।
সো আমার আইএসসি হচ্ছে B2/10 সমান সমান এত। তাহলে আমার জেড থেভনিন দেয়ারফর জেড থেভনিন হচ্ছে ভিওসি বাই আইএসসি, মানে ভি থেভনিন বাই আইএসসি। এটা যদি আমরা করি তাহলে আমরা মান পাবো 5 minus 5j ohms. Therefore, ZL for maximum power transfer হচ্ছে PT মানে পাওয়ার ট্রান্সফার, Z থেভনিনের কনজুগেট, এটা সমান সমান কত হবে? এইটা না? ঠিক কি না? জি স্যার। আর P max যেটা ট্রান্সফার হবে সেটা হচ্ছে E থেভনিন, এটার ম্যাগনিটিউড স্কয়ার ডিভাইডেড বাই 8R থেভনিন। সো এটা হচ্ছে আমার E থেভনিনের ম্যাগনিটিউড, দেখি কত আমাদের। E থেভনিনের ম্যাগনিটিউড হচ্ছে 10। সো 10 স্কয়ার বাই 8 ইনটু R থেভনিন। R থেভনিন হচ্ছে এই যে 5 প্লাস 5j ohms, যে এই যে 5 R থেভনিন, এটা হচ্ছে 5। তো এটা যদি করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 2.5 ওয়াট। দেখো বোঝা গেল কিনা? স্যার কনজুগেট পার্টটা যদি আরেকবার একটু বলতেন স্যার। কনজুগেট আমরা কি করছি কমপ্লেক্স নাম্বার কোর্সে? করেছি? স্টুডেন্টস, আমরা কি কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স নাম্বার থিওরি কোর্স যে আমাদের যে একটা ম্যাথমেটিক্স এর কোর্স আছে 1 2 1 3, ওখানে করেছি? জি স্যার। জি স্যার করা সেটাই। হয়েছে। তো আমি তো সেটাই করলাম। তো কমপ্লেক্স কনজুগেট কি? কমপ্লেক্স কনজুগেট হচ্ছে, ধরো আমার যদি একটা কমপ্লেক্স নাম্বার থাকে x প্লাস জে ওয়াই, তাহলে এটার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে x minus j. x মাইনাস জে ওয়াই। এটা তো আমরা জানি নাকি? জি স্যার। তো আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সূত্র অনুযায়ী ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন আমার লোড রেজিস্ট্যান্স মানে লোড ইম্পিডেন্স হচ্ছে কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট অফ থেভনিন ইম্পিডেন্স, তাই না? জি স্যার। সেটাই লিখছি। জি স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, হ্যাঁ বলো। এ জানি কি বলতে চাচ্ছিল? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার গুগল ক্লাসরুমে স্যার এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের যে স্লাইডটা দিয়েছেন স্যার, ওখানে যে একটা এক্সাম্পল করা ছিল, ওখানে স্যার লাস্টে পি ম্যাক্স যখন বের করছে স্যার, আর এর সাথে 4 গুণ করছে, গুণ দেয়া স্যার, 8 না গুণ করে স্যার। ভেরি গুড কোশ্চেন। এটার কারণ হচ্ছে, আচ্ছা এটার উত্তর আমি কালকে দেই। জি স্যার। জি স্যার। এটার সংক্ষেপে আমি জাস্ট বলে নিই, আমাদের সময় রান আউট হয়ে যাচ্ছে, আমি জাস্ট সংক্ষেপে বলে দেই। এটার কারণ হচ্ছে কি, আমাদের তোমার বয়েল স্ট্রিটের বই আছে না, এই অঙ্কটা তো বয়েল স্ট্রিটের বই থেকে আমি তুলে দিচ্ছি তোমাদেরকে, এই যে যেটা গুগল ক্লাসরুমে আছে যেটা। তো বয়েল স্ট্রিটের বইতে তোমার ওরা আরএমএস ভ্যালুকে ধরছে আর কি। এই যে ই থেভনিন স্কয়ার, আমি এখানে ম্যাগনিটিউডটা লিখছি না, ই থেভনিনের ম্যাগনিটিউড। জি স্যার। ওরা এখানে ই থেভনিনের ম্যাগনিটিউড না ধরে আরএমএস ভ্যালুটা ধরছে এর জন্য।
জি স্যার বুঝতে জি পারছি স্যার ওই জন্য √2 ছিল স্কয়ার হয়ে 2 হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ। যাই হোক, এটা আমি পরে কালকে ইনশাল্লাহ ডিসকাস করবো। জি স্যার। তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, কালকে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। ঠিক আছে।